যখন দুজনে একা। পর্ব ৮। শাড়ি পরা রুবাকে দেখে মাহি একটু ধাক্কার মতো খেলো। রুবা সামনে এসে দাঁড়ালো। মাহি ওকে দেখছে এক পলক তাকিয়ে। মাহি ল্যাপটপটা টেবিলের ওপর রাখতে রাখতে বলল, কোথাও যাচ্ছ রুবা? রুবা মাথা নেড়ে না করলো। সোফায় বসে মোজা জোড়া খুলছে আর রুবাকে দেখছে মাহি। রুবা টাওয়াল বের করে আনতে গেল। মাহি বলল, মা কোথায় গেছে? খালামণির সঙ্গে রিয়া আপুর গয়নার অর্ডার দিতে। রুবা মাহির হাতে টাওয়ালটা দিয়ে কাছে এসে বসল। মাহি আসলে কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। ও রুমে ঢুকে রুবাকে এভাবে দেখবে কখনো ভাবেনি। মুগ্ধ হয়ে সে বারবার রুবাকে দেখছে। রুবা টিভি দেখছে। মাহি ওর পাশে কিছুক্ষণ বসে রইল। তারপর উঠে গিয়ে বিছানায় চোখের উপর হাত ভাঁজ করে রেখে শুয়ে পড়ল। তোমার কি মাথায় যন্ত্রণা হচ্ছে? রুবা জানতে চাইল। না। তাহলে এভাবে চুপচাপ শুয়ে রইলে যে? ড্রেস চেঞ্জ করো। মাহি মনে মনে বলছে, রুবা তুমি এভাবে আমার সামনে এসো না প্লিজ। আমি একটা পুরুষ মানুষ। আমার ভেতরের আমিটা আমাকে দুর্বল করে দেয়। আমার ইচ্ছা করে তোমার চোখের গভীরে স্থির তাকিয়ে থাকি। তোমার হাত দুটো আমার হাতে ভরে বসে থাকি। তোমার 5 ফুট 7 ইঞ্চি শরীরটাকে আমার পাঁজরের সঙ্গে বেঁধে রাখি। তোমার গলার কাছে যে তিলটা আছে সেখানে আমার নাক ঘষে দেই। তোমার ঠোঁটের গভীরে ডুবে যাই রুবা। মাহি বিছানা থেকে উঠে রুমের বাইরে গিয়ে দাঁড়ালো। বুক ভরে নিঃশ্বাস নিল। তারপর সিগারেট জ্বালালো। রুবা উঠে এসে বলল, তুমি কি কিছু নিয়ে খুব টেনশন করছো? না তো। মাহি রুবার দিকে তাকিয়ে হাসলো। এই প্রথম আমি একা একা শাড়ি পরেছি। রুবা বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে। সিগারেট ফেলে মাহি রুবার হাত ধরলো। আমি তো রুমে ঢুকে তাজ্জব, কি করে আমার ঘরে চাঁদ চলে আসলো নাকি? অনেক কষ্ট করে শাড়িটা পরেছি বলে ঘরে ঢুকে যাচ্ছে রুবা। মাহি হাত বাড়িয়ে টেনে নিতে থাকে ওখানে। তোমার ঘরে পরার ড্রেস বের করে দেই, চা দিতে বলি। এখন লাগবে না, থাক। রুবা চলো বাহির থেকে ঘুরে আসি এখন। যাও, শাড়ি খুলে ফেলো, অন্য কিছু পরো। শাড়ি পরে যাব না। না, শাড়ি তুমি আমার জন্য পরেছিলে। আর কার জন্য পরবো? আমি দেখেছি, সবাইকে দেখানোর কি দরকার? মনে মনে মাহি বলছে, যা আমার সবাই কেন দেখবে? ঠিক আছে, আমি চেঞ্জ করে আসি। আমারও মনে হচ্ছে কখন না জানি খুলে যায়। ও আচ্ছা, এখন তো বাইরে যাওয়া যাবে না। খালি বাসা, মা বাসায় নেই, বাবা বাসায় একা। মাহি বলল, ঠিক আছে তাহলে আর কি করা। এক কাজ করি, চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর চলো ছাদে গিয়ে বসি। রুবা বলল, ঠিক আছে। মাহি ওয়াশরুমে ঢুকে গেল। রুবা সেই ফাঁকে শাড়ি বদলে 3 পিস পরল। ফরিদা বুয়াকে ডেকে বলল, আমাদের দুজনের জন্য চা দাও, ছাদে নিয়ে এসো। দুজনে ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদে মারাত্মক বাতাস। এত বাতাস কেন? রুবা বলল, এখন সিজনটাই এমন, বাতাস, ঝড়, বৃষ্টি, আবার কখনো খুব গরম। মাই ছাদে ঘরের সব গ্লাস খুলে দিল, পর্দা ভেদে ফেলল। ঘরটা গরম হয়েছিল, সব আলো নিভিয়ে দিল। গ্লাসের ঘর, তাই এত গরম। রুবা বলল, ফরিদা বুয়া চা নিয়ে আসছে। চা হাতে নিয়ে মাহি বলল, সরি, আজ তোমাকে সারা দিনে কল দিতে পারিনি রুবা। কি করলে তুমি সারা দিন? চায়ে চুমুক দিয়ে মাহি বলল, কি জঘন্য চা নিয়ে আসছে বুয়া। রুবা অস্থির হয়ে বলল, ভালো হয়নি, আমি বানিয়ে আনছি। মাহি রুবার হাত ধরে আটকালো। রুবা
রুবা, আমার চা খেতে ইচ্ছে করছে না, তোমাকে যেতে হবে না। সারাদিনে আজ এমনিতেই অনেক চা খেয়েছি। রুবাও চা খেলো না। ছাদে পানির ট্যাঙ্কে ওঠার একটা লোহার সিঁড়ি আছে। মাহি উঠে বসলো সেই সিঁড়িতে। রুবাও ওর পরের সিঁড়িটাতে বসলো। পড়বে কিন্তু রুবা, সাবধানে। না, পড়বো না। বললে না? সারাদিন কি করলে? আমার ফ্রেন্ড শিমু এসেছিল, ওর সঙ্গে অনেক গল্প করলাম, হাসাহাসি করলাম। তোমার ফ্রেন্ড এসেছিল? গ্রেট, তাহলে তো দারুণ দিন কেটেছে। কি কি গল্প করলে সেটা বলো শুনি। অনেক গল্প, সব কি বলা যায়? আমাকে নিয়ে কি বললে সেটা বলো শুনি। তোমাকে নিয়ে কি বলবো? আমি যে তোমাকে বকাঝকা করি কখনো কখনো, সেই গসিপ করো নাই সেই ফ্রেন্ডের সঙ্গে? না, তুমি কোথায় বকাঝকা করো? মেয়েরা তো হাজবেন্ডের গসিপ করে ফ্রেন্ডদের সঙ্গে। আমার সিনিয়র কয়টা আপু আছে, তারা গসিপ করে সময় দেয় না, কথা শুনে, ঘরের কাজে হেল্প করে না। তো তুমি কি বললে বলো? আমি সব কিছুই বলি নাই, তুমি যেমন সেটাই বলছি। সেটাই তো জানতে চাইছি, কি বলছো? বলা যাবে না কি বলেছি? প্লিজ 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 রুবা। না না না, আজ আমি শুনবই রুবা। আল্লাহ, কি বিপদে পড়লাম। রুবা বলল, বিরাট বিপদ রুবা। ঠিক আছে বলছি, বলেছি তুমি খুব ভালো, আমার টেক কেয়ার করো, মা বাবার টেক কেয়ার করো, অনেক পড়াশোনা করো, অনেক ভালো রাখছো আমাকে। তুমি একজন ভালো ছেলে, ভালো ডাক্তার, ভালো মানুষ, ভালো হাজবেন্ড। এই তো ভালো মানুষ আর ভালো হাজবেন্ড হতে পারেনি রুবা। কে বলল? তুমি অনেক ভালো মানুষ, অনেক অনেস্ট। মাহি মনে মনে বলল, আমি ভালো মানুষ নই রুবা, অনেস্টিও তোমার সঙ্গে দেখাতে পারলাম কোথায়? মাহি রুবার ঘাড়ের কাছে ঝুঁকে বলল, আমি অনেস্ট না রুবা, আমি অনেক খারাপ। যা, কি বলো না তুমি? আমি তো জানি তোমাকে, তুমি আমাকে সবটা জানো না রুবা। আমি মানুষকে কষ্ট দেই, অনেক কষ্ট। মাহি দীর্ঘশ্বাস ফেলল। মাহি রুবাকে পেছন থেকে ধরে বসে রইল চুপচাপ। রুবা যদি কখনো শুনে আমি খুব খারাপ মানুষ, তুমি কি ক্ষমা করতে পারবা? তুমি কি সব বলো? তুমি কখনো কাউকে কষ্ট দিতেই পারো না। আমি আমার ফ্রেন্ডকে বলেছি তুমি কতটা বড় মনের মানুষ। আমি সেরকম কিছু না রুবা, আমি অনেক স্বার্থপর একজন মানুষ। এই কথা তুমি বললে? অবাক হয়ে রুবা বলল, আমার জন্য তুমি তোমার জীবনটাই স্যাক্রিফাইস করে দিলে। তুমি জানো না কিছু রুবা, তুমি আমাকে ছেড়ে কখনো দূরে যাবে না তো রুবা? আমি কি যাওয়ার জায়গা আছে তোমাকে ছেড়ে? মাকে ছেড়ে আমার তো পৃথিবীতে কেউ নেই। কোথায় যাব আমি? আমি তো পৃথিবীতে সম্পূর্ণ একা একটা মানুষ। তোমার জন্য আমি আছি রুবা। মাহি মনে মনে বলল। দুজনে চুপচাপ বসে রইল অনেকক্ষণ। সাফিয়া বেগম তার বোন আর বোনের মেয়েদের নিয়ে বাসায় আসলেন। নিঝুম আজকাল এই বাসায় আসার বাহানা খুঁজে, তাই তার খালা আসার কথা বলার সঙ্গে সঙ্গে মা আর বোনকে বলল, কালকে শুক্রবার, চলো যাই। বাসায় এসে সাফিয়া বেগম ফরিদাকে জিজ্ঞেস করলো, রুবা কোথায়? মাহি আসছে ভাবি আর ভাইজান ছাদে। ডাকি আম্মা? না থাক, এখন ডাকার দরকার নেই, ডিনার রেডি করো ফরিদা। নিঝুম ভাবছে ছাদে গিয়ে মাহিকে ভরকে দিলে কেমন হয়। ওকে দেখলে 1000 ভোল্টের শক খাবে ভেবেই মনে মনে হাসছে নিঝুম। নিঝুম উঠে গেল, সে সত্যি সত্যি ছাদে যাচ্ছে। চলো রুবা উঠি। ঠিক আছে চলো। দুজনে সিঁড়ি থেকে নিচে নেমে এলো। ছাদের ঘরে এসে মাহি বলল, আজ রাতে আমরা এখানে থাকবো রুবা, তোমার কোনো সমস্যা নেই তো? আমার কেন সমস্যা হবে? তুমি তো সঙ্গে আছো। আজ সারা রাত আমরা গল্প করব। রুবা হেসে বলল, ঠিক আছে। যদি বৃষ্টি হয় দেখবে কি দারুণ লাগে এই ঘরে। চমৎকার একটা রোমান্টিক ব্যাপার লাগে তখন।
মাহি বলল, আমি এখন নিচে যাই, মা হয়তো চলে আসছে, ডিনার দিতে বলি। তুমি আসবে এখন নাকি পরে আসবে? আমি থাকি কিছুক্ষণ ছাদে, তুমি ডিনার রেডি হলে ডেকো। রুবা যাওয়ার জন্যে পা বাড়ালো। মাহি পেছন থেকে হাত ধরে বলল, তুমিও থাকো, বুয়াকে বলো ডিনার রেডি করতে। ওমা, মা আসছে কিনা দেখতে হবে না, আর বাবাকেও ডাকতে হবে। বুঝলাম, কিন্তু আমি ইদানিং এত ব্যস্ত থাকি, বাসায় যতক্ষণ থাকি তুমি থাকো আমার পাশে পাশে। বলেই মাহি তাকিয়ে দেখে নিঝুম দরজায় দাঁড়িয়ে আছে। ও খুবই অবাক হলো নিঝুমকে দেখে। নিঝুম, তুই এখানে? আমি তো তোদের দেখে অবাক হলাম, তোরা যে এখানে আমি জানতামই না। খালাম্মা নিয়ে এলো এসে, ভাবলাম একটু ছাদে যাই, এখানে এসে দেখি তোরার ছাদের ঘরে। আসো ভেতরে নিঝুম আপু। রুবা, সরি ভাই, তোমার বর তোমার সঙ্গে রোমান্স করছিল, আমি কাউরের হাড্ডি হয়ে গেলাম, আমি নিচে যাই। নিঝুম আপু, সেরকম কিছু না বলে রুবা লজ্জা পেল। তোমরা ছাদে গল্প করো, আমি এমনিতেই নিচে যাচ্ছিলাম, মা আসছে, সবার ডিনার দেই। মাহি নিঝুমের দিকে তাকিয়ে বলল, রুবা আমিও নিচে আসছি। ওমা, তুমি না আরো কিছুক্ষণ থাকবে বললে? মোবাইলে চার্জ শেষ, চার্জে লাগাতে হবে। বলেই মাহি নিচে রওনা হলো। নিঝুম আপি, তুমি একা থাকবে ছাদে? আমি নিচে যাব, তুমি যাও রুবা, আমি আসছি। সাফিয়া বেগম রুবাকে দেখে কাছে ডাকলেন, মাহি তুমিও এদিকে আসো। রুবা, মাহি এগিয়ে গেল মায়ের দিকে। সাফিয়া বেগম একটা গয়নার বক্স বের করে বলল, রুবা এটা তোমার জন্য, দেখো। রুবা বক্স খুলে দেখে দারুণ একটা ভারী গলা এবং কানের সেট, সঙ্গে মোটা মোটা দুটো পাথর বসানো বালা। মা এগুলো কেন? আমার তো অনেক গোল্ড আছে এবং আপনার দেওয়া। রুবা, এগুলো মাহির দাদি আমাকে দিয়েছিল, আমি ওদের দুই ভাইয়ের জন্য রেখেছি। তোমাকে আগে এক সেট দিয়েছি দাদির গয়না, এখন এটা তো তোমার। মা আমি গয়না কোথায় পরি? পরার দরকার নেই, যা তোমার তা তোমারই। আর মাহিরও তো ইচ্ছে হতে পারে বউকে গয়না পরা দেখতে, তাই না? মাহি বলল, নিয়ে নাও রুবা, তুমি ছাড়া কে আছে মায়ের গয়না পরার? সেটাই রুবা, তুমি দারুণ শাশুড়ি পেয়েছো, গয়না নিয়ে যে মরিয়ে দিচ্ছে তোমাকে। আর দেখো আমার শাশুড়ি কি দিবে, এখনো বলছে না কিছু। রিয়া বলল। রুবা তার শাশুড়িকে পায়ে হাত দিয়ে সালাম করলো। সাফিয়া বেগম ওর কপালে আদর করে দিল। নাহার খালামণিকে ও রুবা সালাম করলো। রিয়া বলল, আমাকে করতে আসবে না কিন্তু রুবা। মাহি বলল, তুমিও কিন্তু সম্পর্কে রুবার মুরব্বি, আপু তোমাকে সালাম করা উচিত বলে হাসছে মাহি। রিয়া বলল, আরে না মাহি, ফাজিল কোথাকার। আচ্ছা রুবার তো তোকেও সালাম করা উচিত, আফটার অল তুই হাজব্যান্ড, বড় মুরব্বি। আরে না, তুমি সাজ্জাদ ভাইকে করে যাও। না না, আজ রুবাকে দিয়ে তোকে সালাম করিয়ে ছাড়বো মাহি দ্বারা। এই রুবা, তুমি ওকে সালাম করো তো, যাও। মাহি বলল, রুবা প্লিজ সাবধান। মাহি এরকম দৌড়ে পালালো নিজের রুমের দিকে। সবাই হাসছে। নিঝুম ছাদ থেকে এসে দেখে সবাই হাসছে খুব। কি ব্যাপার, এত হাসাহাসি কিসের? শোনো, রুবাকে দিয়ে মাহির পায়ে হাত দিয়ে সালাম করাচ্ছিলাম, মাহি ভয়ে পালিয়েছে বলে রিয়া হাসছে। দেখেছিস খালাম্মা রুবাকে কত ভারী একটা গয়না দিল। ও আচ্ছা, এটা রুবার জন্য। আমি দোকানে দেখে ভাবছি খালাম্মা আপনার। আমি এত ভারী সেট পরবো পাগল, এটা মাহির দাদির গয়না, পুলিশ করিয়ে আনলাম। আপনার যা কিছু সব তো রুবারই। রিয়া বলল। হ্যাঁ, তিনি রুবার হাত ধরে বললেন,
মেয়ে তো একটাই আমার, তাই না? রুবা হাসলো। মাহির খালা বলল, ছোটবেলায় মাহি যখনই কোনো নতুন বউ দেখতো বড় পাকে বলতো, মা আমার বউ কোথায়, আমার বউ কবে এভাবে সাজবে? বলে তিনি হাসছেন। সাফিয়া বেগমও হাসছে। ও যা দুষ্ট ছিল, উফ। সাফিয়া বেগম বলল। মাহিরুবের সামনে বারান্দায় বসে সিগারেট খাচ্ছে। নিঝুম, তুই মিথ্যা কথা বললি। ভাবলি কিভাবে যে? আমি বুঝবো না? তুই জানতি না আমরা এখানে? মা ঘরে ঢুকেই রুবার খোঁজ করছে তো অবশ্যই। আর বুয়া বলছে আমরা ছাদে, আর তুই ইচ্ছে করে জেনে শুনে গিয়ে হাজির হলি ছাদে। আর কত ছেলে মানুষই করবি রে? আমি তো আর পারছি না। আমার সত্যি সত্যি কি করা উচিত এখন ভেবেই কুল পাই না। আল্লাহ প্লিজ, তুমি সাহায্য করো, দয়া করো। মাহি এসব কথা ভাবছে আর রাগে ফুঁসছে। কিছুক্ষণ পর রুবা রুমের দিকে এগিয়ে এসে দেখে মাহি বারান্দায়। তুমি এখানে খেতে আসো? যাও, আসছি। খাওয়ার টেবিলে গিয়ে দেখে খালামণি, রিয়া আপু, নিঝুম নেই। মাহি অবাক হলো। সবাই চলে গেছে। তোমার খালুর শরীর খারাপ লাগছে, প্রেশার বাড়ছে শুনেই ওরা চলে গেল। মাহি মনে মনে বলল, যা হয় ভালোর জন্যই হয়। ছাদের ঘরে এসে রুবা বলল, আচ্ছা আজ বৃষ্টি হবে তো? মাহি বলল, বৃষ্টি দিয়ে তুমি কি করবে? সাবধান, ভেজার নাম নিও না রুবা। সেদিন কি হলো? না, ভেজার জন্য না। তুমি বললে না রাতে বৃষ্টি হলে এখান থেকে দেখতে খুব ভালো লাগে। ও আচ্ছা, অনেক বাতাস তো হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। মাহি বলল, তোমার কাছে কোনো বাম বা মেন্থল তেল আছে? কেন? মাথা ব্যথা করছে তোমার? ব্যথা না, এত ভার লাগছে। আমার পরীক্ষার সময় এমন লাগলে মা লাগিয়ে দিত। আজ দুপুরের পর একটা সেমিনার ছিল, প্রফেসরদের ভারী ভারী কথা শুনে মাথা ধরে গেছিল। এখন আবার হঠাৎ মাথা ভার লাগছে। চোখে ডাক্তারের কাছে যাওয়া দরকার। ইদানিং পড়ার সময় ছোট অক্ষর দেখি না। মাহি বলল, তাহলে যাচ্ছ না কেন? সময় পাচ্ছি না। আই ওয়ার্ল্ডে যে যাব, হসপিটালে ঢুকলে আর মনে থাকে না। কালকে ছুটির দিন যাও। রুবা বলল, ঠিক আছে, এখন যাও। তেল বা বাম থাকলে নিয়ে আসো। রুবা নিচে নেমে দিকে দৌড় দিল। রুবা, সাবধানে হেঁটে যাও, পড়ে যেতে হবে না প্লিজ। মাহি মনে মনে বলল, পাগল একটা। তোমার এই পাগলামিটা এত ভালো লাগে রুবা, তুমি এরকমই থাকো। মা ঠিকই বলছিল, তুমি সত্যিই আমার মনের মতো। কিভাবে হলে তুমি এরকম? আমি তো কোনোদিন কাউকেই বলিনি আমি এরকম একটা প্রজাপতির মতো উড়ে বেড়ানো মেয়ে পছন্দ করি। তুমি এভাবেই উড়তে থাকো আমার আশেপাশে, তাতে আমি তোমাকে দেখেই বাঁচব রুবা। তোমাকে নিয়ে মায়ের আদর ভালোবাসা দেখে বাঁচব। কি আশ্চর্য না? বিয়ে ব্যাপারটা কোথা থেকে অধিকার বোধ নিয়ে আসে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের জন্য। কোনোদিন কি ভেবেছিলাম তোমার আমার সম্পর্ক এই রূপ নেবে? তুমি আমার বউ হবে। নিঝুমকে নিয়ে ভেবেছিলাম, তবে ও যতটা ভবিষ্যৎ নিয়ে কল্পনা করত মেয়ে হিসেবে, আমার হয়তো করা হয়নি এতটা। আজ তোমার আমার একটা সম্পর্কের ট্রান্সফরমেশনের জন্যই পরিস্থিতি। তোমার মনে কি আছে? আমি কি সত্যিই তোমাকে ভালোবাসি কিনা অনেক কিছু চিন্তা করতে হয় তোমার কাছে আসার আগে। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি 1 ইঞ্চিও তোমাকে আমার করতে চাই না রুবা। আমি চাই তুমি আমার দিকে এগিয়ে আসো। আমি একবার নিজের হাতে ভালোবাসার মৃত্যু লিখেছি, আর শক্তি নেই তোমার কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসার। এবার গল্প অন্যরকম হোক। মাহি এত শত যখন ভাবছে, তখন তার মোবাইলে দুটো মেসেজ এলো। একটা দিয়েছে নিঝুম, আরেকটা ওর
ফ্রেন্ড নিয়াজ। আগে নিয়াজের মেসেজটা পড়লো, 1 to মিট ইউ ডিয়ার। তারপর নিজুমের মেসেজটা পড়লো, এত রোমান্স মাহি। মাহি দীর্ঘশ্বাস ফেলে মেসেজ ডিলিট করলো। নিয়াজ হঠাৎ দেখা করতে চাইছে। ও আচ্ছা, চলে যাবে অস্ট্রেলিয়া সেজন্যই বোধ হয়। রুবা ছুটতে ছুটতে আসছে। এত সময় লাগলো যে? বাসায় তেল ছিল না, কুদরত ভাইকে দিয়ে আনালাম দোকান থেকে। এত রাতে দোকানে পাঠানোর কি দরকার ছিল? বোকা মেয়ে। বারে, তোমার খারাপ লাগছে তাই তো আনালাম। পাগল একটা মেয়ে তুমি রুবা। এখন আসো, আমি দিয়ে দেই তোমার মাথায় তেল। তুমি দিয়ে দিবে? মাহি ফ্লোরে বসলো। হ্যাঁ, আর কে দিবে? মেসেজও করে দিব, দেখবা খুব ঘুম চলে আসবে। মাথা উপর দিকে তুলে মাহি বলল, আমি তো ঘুমাতে চাই না রুবা। তোমাকেও ঘুমাতে দিব না বলে হাসলো মাহি। ঠিক আছে, আগে তেল দেই, তখন দেখা যাবে। রুবা তেল লাগিয়ে দিচ্ছে। এত বেশি না কিন্তু। বেশি দিব না, চিন্তা করো না। আচ্ছা, আজ খালামণি একটা কথা বললো তোমাকে নিয়ে। রুবা বলল, কি কথা? তুমি নাকি ছোটবেলায় নতুন বউ দেখলেই বলতা, তোমার বউ কোথায়? তোমার বউ কবে এভাবে শাড়ি গয়না পরে সাজবে? রুবা হাসছে। বলতাম তো, বউ দেখতে খুব ভালো লাগতো। হা করে হাসছে মাহি। খুব দুষ্ট ছিলে। বেশি বউ বউ করতাম বলেই দেখো আমার জন্য কেউ বউ সাজেনি। রুবা মুখ কালো করে ফেলল। মাহি কথাটা বলেই খেয়াল করলো এভাবে কথা বলাটা রুবাকে বলা ঠিক হয়নি। মাহি ঘুরে বসলো রুবার দিকে। সরি রুবা, সরি, আমি কথাটা জাস্ট বলে ফেলেছি। প্লিজ তুমি মন খারাপ করো না প্লিজ। রুবার চোখে পানি চলে আসছে। মাহি রুবার গাল দুটো 2 হাতে ধরে বলল, সরি রুবা প্লিজ। ঠিক আছে রুবা বলল। মাহি ফিসফিস করে রুবাকে বলল, সরি, হাসো একটু। রুবা হাসলো। তারপর খুব আস্তে রুবাকে বলল, তুমি আমার জন্য একদিন বউ সাজবে রুবা। বউদের মতো ভারী শাড়ি, অনেক গয়না, মাথায় ঘোমটা দিয়ে, শুধুই আমার জন্য রুবা। রুবা চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালো। মাহি রুবার চোখের পানি মুছিয়ে দিল। আবার সে ফ্লোরে বসলো। তেল দিয়ে দিবে না আর? রুবা তেল লাগানো শুরু করলো। একটু পরেই মাহি বলল, আর তেল দিও না, অনেক হয়েছে, এখন ম্যাসাজ করো। রুবা চুল টেনে দিচ্ছে। মাহি বলল, আসলেই তো দারুণ লাগছে। ভালোই হলো, এখন থেকে মাথা তোমাকে দিয়ে ম্যাসেজ করানো যাবে। রুবা জোরে দিল চুলে টান। ও ব্যথা লাগে। মাহি চিৎকার দিল। রুবা হাসছে। অনেক হয়েছে, আর লাগবে না, থ্যাঙ্কস। তোমার মাথায় তেল দিয়ে দিব আমি, মাহি বলল। না, আমি এই তেল দেই না, চুল ঝরে পড়বে। মাহি উঠে গিয়ে সব পর্দা টেনে দিল। থাক না, রুবা বলল। আরে আশেপাশের থেকে দেখা যাচ্ছে, ক্লাস তো। ও তাই তো, যখন বৃষ্টি পড়বে তখন লাইট নিভিয়ে পর্দা সরিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। কালকে বিকালে চলো বাইরে যাব। রুবা বলল, কোথায়? আমার কিছু শপিং আছে, তারপর বাইরে ডিনার করলাম দুজন। ঠিক আছে, মা দিলে তবেই কিন্তু। রুবা বলল, মা কখনো না করবেন না। রুবা বলল, তা করবে না, তবুও মাকে না বলে তো যাই না কোথাও। রুবা, আমার সত্যিই ঘুম পাচ্ছে। তোমার মেসেজে ম্যাজিক আছে দেখছি, তাহলে ঘুমাও। আমি গল্প করতে চেয়েছিলাম, কালকে হবে। আমি তো পালিয়ে যাচ্ছি না কোথাও। পালাতে দিলে তো তোমায়। কথা বলো না, ঘুমাও। রুবা বলল। লাইট নিভিয়ে দিল রুবা। শুধু ছাদে একটা লাইট জ্বলছে। মাহি মুখ তুলে বলল, গুড নাইট। গুড নাইট। রুবার চোখে ঘুম আসেনি এখনো। সে বিছানায় হেলান দিয়ে ডান হাত দিয়ে
মাহির চুল টেনে দিচ্ছে আলতো করে। মাহি একটুখানি ঘুমিয়ে গেল। সারাদিন কত টায়ার্ড ছিল। রুবা মাহির গালে স্পর্শ করলো। ও চিন্তা করছে একদিন রাতে কত মেরেছিল সে মানুষটাকে। খামচি, ধাক্কা, ঘুষি মেরেছিল, কিছুই বলেনি, বরং ওকে বুকে ধরে রাখছে। রুবা হাসলো নিজে নিজেই। মেঘ ডাকার আওয়াজ হচ্ছে এবং ঝুম করেই বড় বড় ফোঁটার বৃষ্টি নেমে গেল। রুবা পর্দা সরিয়ে দিল। আসলেই অনেক সুন্দর লাগছে কাচের ভেতর থেকে বৃষ্টি দেখতে। একবার চাইলেও মাহিকে ডাকবে, কিন্তু ও এত আরাম করে ঘুমাচ্ছে, ডাকতে ইচ্ছা হলো না। রুবা ঘুমন্ত মাহিকে দেখছে, বাচ্চাদের মতো ঘুমাচ্ছে ওর দিকে ফিরে। রুবা আবার মাহির মাথায় হাত দিল। তারপর মাহির খুব কাছ ঘেঁষে ওর বুকের কাছে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ রুবা এভাবেই থাকলো, তারপর আবার দূরে সরে গেল। মাহির হয়তো অস্বস্তি লাগবে ভেবে। হঠাৎ মাহি বলল, সরে গেলে কেন? ভালোই লাগছিল কিন্তু আমার, বলেই মুখ টিপে হাসছে মাহি। এবার রুবা ঘুমের মারাত্মক অভিনয় করে যাচ্ছে। মাহি চাইলেই পারে টান দিয়ে রুবাকে তার বুকের সঙ্গে মিশিয়ে ফেলতে, কিন্তু সে রুবার এই জড়তা আরও ভাঙার অপেক্ষায় থাকতে চায়। একদিন এভাবেই আসতে হবে রুবা ভাবছে, আর মনে মনে হাসছে মাহি। উঠে এসে রুবার গালে একটা চুমু দিয়ে বলল, ঘুমাও। রুবা বরফের মতো জমে আছে। তার নিজের ওপরই নিজের রাগ লাগছে। কি ভাবছে না জানি মাহি। মাহির ঘুম যথারীতি সকাল সকালই ভেঙে যায়। ছুটির দিনেও আরও কিছুক্ষণ সে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, একবার ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসবে না। মোবাইলটা হাতে নিয়ে মাহি নিয়াজকে রিপ্লাই দিল, আগামীকাল হসপিটালের পর সন্ধ্যায় দেখা করা যায়। কোথায় তুই ঠিক কর, তবে গুলশানের দিক হলেই ভালো হয়। রুবা এখনো ঘুমে। কালকে রাতেও মাথায় হাত রাখলো যখন, তখনই ঘুমটা ভেঙে গিয়েছিল। তা না হলে টেরই পেত না ভদ্রমহিলা তার এত কাছে এসেছিল। মাহি চিন্তা করে হাসছে। মাহি রুবার গায়ে চাদর টেনে দিল। সারা রাত বৃষ্টি হয়েছে, তার মধ্যে এসি চলছে, ঘর পুরো ঠান্ডা। এসি বন্ধ করলো মাহি। রুবার মুখের উপর চুল ঢেকে আছে, সরিয়ে দিল। তারপর রুবার ঘুম ভাঙানোর জন্যে ওর গালে আলতো করে স্পর্শ করলো। একটু পরেই রুবা চোখ মেলে তাকালো। গুড মর্নিং। মাহি হেসে বলল, অনেক বেলা হয়ে গেছে। অনেক বেলা না, তবে এখন উঠতেই পারো। আমি আজকে রান্না করব, তাড়াতাড়ি উঠতে হবে। রুবা উঠে বসতে বসতে বলল, কোনো দরকার নেই রুবা, রেস্ট করো, আমার পাশে থাকো। এসব কাজের জন্য মানুষ আছে বাসায়। আমি কিন্তু কিন্তু আমার করতে ইচ্ছে করছে। অন্য দিন করো, আমি যেদিন হসপিটালে থাকি, আজ না। তোমার জন্যই করব রান্না, তোমার জন্যই তো। ঠিক আছে তাহলে, আমি বলছি লাগবে না ব্যাস। মাহি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন নিচে যাই, নাকি সকালেও না খেয়ে থাকবে? তুমি আগাও, আমি আসছি। আর একটা কাজ করে দাও, কুদরত ভাইকে দিয়ে আমার জন্য সিগারেটের প্যাকেট আনিয়ে দাও। ওর মোবাইল বন্ধ পাচ্ছে, ভালো হবে না তাই না? রুবা যেতে যেতে বলল, অনেক কমিয়ে দিয়েছি সুইটহার্ট, ঘোড়ার ডিম, বলে নেমে গেল রুবা। মাহি ব্রেকফাস্ট সেরে নিজের রুমে বই খুলে বসছে। রুবা তার মতোই যা বলছে তাই করছে। রান্নাঘরে তেমন কিছু করছে না ও। আজ তার শাশুড়ি রান্না করছে। সাফিয়া বেগম অনেক দিন পর রান্নার কাজ করে না। ঈদ ছাড়া চুলার কাছে এসে কিছু করা হয় না। আজ 22 বছর ফরিদা বুয়া এই বাসায় রান্নাঘরের সব কাজ সামলায়। বিয়ের পর রুবা হঠাৎ হঠাৎ এক দুইটা আইটেম রান্না করে, তবে নাস্তা বানাতে পছন্দ করে রুবা।
বিভিন্ন আইটেমের। আজ শাশুড়ি যেহেতু আগ্রহ প্রকাশ করেছেন তিনি রান্না করবেন, তাই রুবা খুব উৎসাহ নিয়ে শাশুড়ির আশেপাশে হেল্প করছে। এর ভেতরে মাহি মেসেঞ্জারে তাকে বারবার বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে, ওর লেগ পুল করছে। রুবা একবার মেসেজ পড়ে আর ইমোজি দিয়ে রিপ্লাই দিচ্ছে। আবার আসছে মাহির মেসেজ, ওপেন করে দেখে মাহি লিখেছে, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমাকে চাই। রুবা হাসছে মেসেজ পড়ে, লাভ ইমোজি পাঠিয়ে দিল রুবা। ওর মাথায় কোনো কিছু লেখা কাজ করছে না। বিকেলে দুজন যখন বের হলো মাহি বলল, আগে চলো পূর্বাঞ্চলের দিকে যাই, আসার সময় যমুনাতে ঢুকবো। ঠিক আছে। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে ওরা যেখানে দাঁড়ালো, ছুটির দিন বলেই অনেক ভিড় আশেপাশে। রুবা বলল, মানুষের আনন্দ দেখলেও ভালো লাগে, দেখো সবাই ফ্যামিলি নিয়ে নয়তো ফ্রেন্ডের নিয়ে আসছে। এখন ছুটির দিনে মানুষ ঘুরতে পছন্দ করে, পুরো সপ্তাহ জুড়ে কাজ কাজ কাজ, 2 দিনের ছুটিতে যখন সবাই একটু আনন্দে থাকতে চায়। আমার তো একদিনই ছুটি, তাও কোন কোন সপ্তাহে, ওটা নাও হতে পারে। তুমি কিছু খাবে? এখানে অনেক খাবারের দোকান আছে। রুবা বলল, তুমি খাবে? না, আমি এখানে কিছু খাবো না, আমারও খেতে ইচ্ছে করছে না। ওরা আরো কিছুক্ষণ বসলো, তারপর মাহি বলল, চলো ফিরি, চলো। তারপর ওরা যমুনাতে ঢুকলো। মাহি রুবার হাত ধরে বলল, আমরা আগে তোমার জন্য শপিং করব। আমার জন্য? আমার তো কিছু লাগবে না। লাগার দরকার নেই, যা চোখে ভালো লাগবে তাই কিনবে আজ। মাহি বলল, কেন? আমার ইচ্ছা, এত মাস হয়ে গেল আমি তোমার জন্য কোনো খরচ করি নাই রুবা। আমার লাগলে আমি বলতাম। রুবা, হাজব্যান্ডরা খরচ করতে বাধা দেয়, তোমাকে সেধে দিচ্ছি, তোমার হাজব্যান্ড লুটে নাও বলে হাসছে। কথা বলতে বলতেই ওরা একটা শাড়ির দোকানের সামনে চলে আসছে। মাহি রুবাকে নিয়ে ঢুকলো সেই দোকানে। বেশ কিছু শাড়ি দেখার পর রুবা দুটো শাড়ি পছন্দ করলো, আর মাহি ওর জন্য একটা গোলাপি রঙের বেনারসি পছন্দ করলো। শাড়ি কেনার পর রুবা বলল, থ্যাঙ্কস, এখন চলো তোমার শপিং করি। সালোয়ার কামিজ কিনো 2টা। রুবা, না আর না থাক। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি সব সময় এমন নাকি আমি কিনে দিতে চাচ্ছি তাই তুমি নিতে চাইছো না? যখন আমার দরকার হয় তখন কিনি, এখন তো আছে অনেক, কোথায় পড়ি এসব? ঠিক আছে চলো আড়ংয়ে, সেখান থেকে সালোয়ার কামিজ কিনি। মাহি বলল। রুবা বলল, আচ্ছা, আগে তোমারটা শেষ হোক। মাহি ওর জন্য কিছু গেঞ্জি কিনলো, হসপিটালে যাওয়ার জন্য প্যান্ট। রুবা সালোয়ার কামিজ কিনতে বাধ্য হলো মাহির জেদের কাছে। কেনাকাটা করে ডিনার করে বাসায় ফিরলো রাত 11টায়। রুমে ঢুকে ব্যাগ গুছিয়ে যখন রাখছে মাহি, রুবা ওর সামনে দুটো ব্যাগ ধরলো। মাহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি এটা? খুলে দেখো। মাহি খুলে দেখে দুটো শার্ট আর একটা পোলো গেঞ্জি। কখন কিনলে এটা? তুমি যখন তোমার জিনিসগুলো ট্রায়াল দিচ্ছিলে তখন। রুবা, কি দরকার ছিল? কেন দরকার ছিল না? কিন্তু আমার ইচ্ছে করলো। আর একটা ব্যাপার আছে। রুবা মাথা নিচু করে বলল, যদি আমার মা বাবা বেঁচে থাকতো, মেয়ের জামাইয়ের জন্য কত গিফট কিনতো, তাই না? রুবার চোখ ছলছল করছে। মাহি রুবার হাত ধরে নিয়ে বিছানায় বসলো। মন খারাপ করে না রুবা, খুব সুন্দর হয়েছে শার্টগুলো, আমি কালকেই একটা পরবো। রুবা হাসলো। হসপিটালে ঢুকে আজ মাহির মনে হলো আগে নিজের চোখে ডাক্তার দেখাই,
প্রতিদিন ভুলে যাই। আজকে একটু ফ্রি আছি। পরিচিত বড় ভাই চোখের ডাক্তার, গল্পগুজব করে চা খাইয়ে সব পরীক্ষা করে চশমা পরতে হবে বলল মাহিকে। সে একটু অবাকই হলো, তার চোখের এই অবস্থা ছিল, কি আর করা, চশমা নিতেই হবে। মাহি হঠাৎ মনে হলো ভাইয়া চশমা পরতো, ভাইয়াকে বলতো সে, তার কখনো চশমা লাগবে না। আজ ভাইয়া থাকলে বলতো। লাগলো তো চশমা মাহি ডক্টর রুমে এসে দেখে নিঝুম আর একটা জুনিয়র বসে গল্প করছে। নিঝুম এখানে থাকবে সে ভাবেনি। মাহি চেয়ারে গিয়ে বসলো। নিঝুমই প্রশ্ন করলো নিজ থেকে, কি অবস্থা তোর? ভালো। জুনিয়রটা উঠে চলে গেল। মাহি বলল, খালুর শরীর কেমন এখন? আব্বু আছে ভালো, কেন জানি প্রেশারটা কন্ট্রোলে নাই আজকাল, ডাক্তারের কাছে নিয়ে যা। বাবাকে চেক আপ করাতে হবে, অনেক দিন হলো রিং পরানো হয়েছে, তারপর আর দেখানো হয়নি। সিঙ্গাপুর নিয়ে যাব ভাবছি, সঙ্গে মায়েরও একটা চেক আপ দরকার, বয়স হয়ে গেছে। সবাই মিলে যা, সিঙ্গাপুর থেকে একটা ট্রিটমেন্ট ট্যুর, আর তোর আর রোবার হানিমুন সেরে আসলে। নিঝুম বলল। মাহি চোখ তুলে তাকালো, এই শুরু হয়ে গেছে। কি মাহি, ঠিক বললাম কি না? মাহি বলল, খারাপ বলিসনি অবশ্য, একটা হানিমুন খুব দরকার বুঝলি নিঝুম, এরকম বিয়েতে তো আর বেশি দরকার। নিঝুম অবাক হয়ে মাহিকে দেখছে। সিঙ্গাপুরে হানিমুনে যাব না, হানিমুনে যাব গ্রিস, সান্তরিনীতে। আমি আর রুবা ব্রেকফাস্ট করছি ভেবেই এক্সাইটেড ফিল করছি রে। নিঝুম বলল, ভালো তো, কবে যাচ্ছিস গ্রিস? যাব, খুব তাড়াতাড়ি যাব। কথাগুলো বলতে বলতে কি খুব ইচ্ছে করছিল নিঝুম। নিঝুম বলল, আমার কেমন লাগছে ভেবে তো তুই মুখ বন্ধ রাখিসনি মাহি। কেন রাখবো? আমাকে ভালোবাসিস বলেই বন্ধ রাখবি। মাহি উত্তর দিতে যাবে তখনই নার্স ঢুকলো রুমে। মাহিকে বলল, স্যার রাউন্ডে যাবেন বলেছিলেন এখন। হ্যাঁ চলেন যাই বলে মাহি বের হয়ে গেল। নিঝুম হাসলো, আমাকে চেতানোর চেষ্টা, তাই না মাহি? মাহি রাউন্ড শেষ করে আসতে আসতে অনেক বেলা হয়ে গেল, প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে। রুবাকে ফোন দেওয়ার জন্য মোবাইল বের করে দেখে নিঝুম মেসেজ দিছে, পাখি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, গ্রিস তুই আমার সঙ্গেই যাবি। মাহির কথায় রাগ উঠে গেল, নিঝুমকে ফোন দিল। অনেক দিন পর মাহির ফোন দেখে নিঝুমের খুব ভালো লাগছে, রিংটোন শুনতেও ভালো লাগছে, আর স্ক্রিনে তাদের দুজনের ছবি ভাসছে। একবার নো আনসার হওয়ার পর মাহি রুম থেকে রওনা হলো চাইল্ড ওয়ার্ডের দিকে। অনেকবার রিং দেওয়ার সঙ্গে সঙ্গে নিঝুম ধরলো। বল, কোথায় তুই? কেন? পার্কিংয়ে আয়, কাজ আছে বলে মাহি ফোন কেটে দিল। মাহি তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, নিঝুম আসছে দেখে চোখে সানগ্লাসটা পরে সে গাড়ির দরজা খুলল। উঠ নিঝুম। কোথায়? লাঞ্চ করে আসি। নিঝুম একটু অবাক হলো, হঠাৎ সূর্য কোন দিকে উঠল আজ মাহি, সেটাও দেখে আসবে চল, মাহি বলল। নিঝুম উঠল গাড়িতে। মাহি গাড়ি স্টার্ট দিল। ঘুরিয়ে রাস্তায় এসে নিঝুমকে বলল, তোর হাতে সময় আছে তো? তোর জন্য আমার জীবন নিয়ে বসে আছি, তুই সময় আর কথা বলছিস? চুলায় যাক চাকরি, এক নিঃশ্বাসে নিঝুম বলছে। মাহি বলল, এটাই হলো তোর সমস্যা, সব কিছু চুলায় দিয়ে দিছিস। মানে? এই যে বললি না চুলায় যাক, সেটা বললাম। মাহি বলল, ওটা তো কথার কথা। আচ্ছা কি প্ল্যান তোর মাহি? কোথায় যাচ্ছি আমরা? এই তো সামনে। মাহি নিজেও বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। মিরপুর রোড দিয়ে যাচ্ছে ওরা। সায়েন্স ল্যাবের কাছে এসে মাহি বামে ধানমন্ডিতে ঢুকলো। এই এলাকায় একটা রেস্টুরেন্ট একদিন রিয়াদ ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছিল, সেটাতে গিয়ে থামলো। নিরিবিলি একটা বসার জায়গা, দোতলা একটা বাড়ি,
পুরোটা নিয়েই রেস্টুরেন্ট। নিঝুম বলল, মাহির থেকে মনেই হয় না এটা রেস্টুরেন্ট। বস, কি খাবি? তুই যা ইচ্ছা অর্ডার দে। মাহি বলল, এখানে দুপুরে বাঙালি আইটেম পাওয়া যায় বলল। বল। আমি হাত মুখ ধুয়ে আসছি বলে উঠে গেল নিঝুম। মাহি খাবার অর্ডার দিল। নিঝুম অনেকখানি সময় নিয়ে আসলো। এর মধ্যে সাজগোজও করেছে, খাবারও চলে আসছে। মাহি খুব সামান্য খেলো। কি ব্যাপার, তোর খাওয়া শেষ? নিঝুম বলল। শেষ। হাত ধুয়ে আসি, তুই শেষ কর বলে মাহি উঠে গেল। নিঝুম হাত ধুয়ে এসে বলল, আচ্ছা, হঠাৎ এত দিন পর তুই আমাকে লাঞ্চ করাতে আনলি? মাহি, কোন ব্যাপার তো অবশ্যই আছে। মাহি বলল, ব্যাপার তো আছেই, কিন্তু বলে কি লাভ নিঝুম? মানে মানে আমি বলবো আর তুই তো আমার কথা পাত্তাও দিবি না। আমি তোকে পাত্তা দিচ্ছি না মাহি। এক নজর তোকে দেখার জন্য বেহায়ার মতো তোদের বাসায় ছুটে যাই। তোর আর তোর বউয়ের মাখামাখি দেখি, তারপরেও বলবি আমি পাত্তা দিচ্ছি না। কেন জানিস নিঝুম? একবার নিজেকে প্রশ্ন করতো। এই যে আমাকে মেসেজ দিচ্ছিস, আমাকে বিভিন্নভাবে অপ্রস্তুত করতে চাইছিস, কেন করছিস বল? কি পাবি এসব করে? যা আমার তাই পাবো। কি সেটা? তুই মাহি, তুই। ও, তুই যা করছিস তার উদ্দেশ্য হলো তুই আমাকে পাবি। কিভাবে? আমি রুবাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করব। জানি না। না, জানতে হবে, জানতে হবে নিঝুম। যা করছিস তার রেজাল্ট কি হতে পারে সেটা জানতে হবে না? আমি যা রুবাকে ডিভোর্স দিলাম, তারপর কি হবে? তোর ফ্যামিলি আমার কাছে তোকে বিয়ে দিবে, একটা ডিভোর্সি ছেলের কাছে। আমি রাজি করব সবাইকে মাহি। নিঝুম, কোন দুনিয়ায় বসবাস করিস তুই? আমাদের প্রেমের বিষয়টা জানতে পারলি না কাউকে, একটা বান্দাকে না। আর তুই রাজি করাবি তোর ফ্যামিলিকে, আর আমার বাবা মা মেনে নিবে রুবাকে ছেড়ে তোকে বিয়ে করাটা। আমরা চল দেশের বাইরে চলে যাই মাহি, সেখানে তো কারো ধার ধরতে হবে না। সেই ঘুরে ফিরে এক কথা, তাই না নিঝুম? এতদিনে তুই এই চিনলি আমাকে। আমি আমার বয়স্ক বাবা মাকে ফেলে চলে যাব বাইরে, গিয়ে তোকে বিয়ে করে সংসার করব। এতটা স্বার্থপর আমাকে মনে হয় তোর? নিজের সুখের কথা পাগলেও চিন্তা করে মাহি। আমি পাগল না নিঝুম, আমি সুস্থ সবল একজন মানুষ, যে তার বাবা মায়ের জন্য তার ভাইয়ের বিধবা বউকে বিয়ে করেছে। এখন সেই মেয়েটিকে নিয়ে সুখে থাকতে চাইছে। তাহলে আমার কাছে কি চাইতে আসছিস মাহি? তোর কাছ থেকে মুক্তি চাইতে আসছি। ঠিক আছে, যা, মুক্তি দিলাম। মাহি চুপ করে গেল। নিজের চেয়ার থেকে উঠে এসে নিঝুমের পাশে বসলো। নিঝুম, আমার দিকে তাকা প্লিজ। আমার আর তোর ইচ্ছায় এখন আর কিছু নেই রে, বোঝার চেষ্টা কর। তুই আমার একটা অনুরোধ রাখ প্লিজ, পাগলামিগুলো বন্ধ কর। এত কারো ভালো হবে না, দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আমি তোর কাছে অপরাধ করেছি, তাই বলে পুরো ফ্যামিলিকে পানিশমেন্ট দিতে হবে? তুই চিন্তা করে দেখ তো খালামণি, খালুর কি রিয়াকশন হবে জানলে? রিয়া আপুর তো নতুন নতুন বিয়ে হচ্ছে, তার শ্বশুর বাড়ির লোকজন, মামারা আছে, আমার আত্মীয় স্বজন আছে, সবাই কি ভাববে মাহি নিঝুম পরকিয়া করছে? এটাকে এভাবে বলছিস কেন? আমাদের রিলেশন আগে থেকেই ছিল। কে জানে ব্যাপারটা নিঝুম? কেউ জানে না। তাহলে কিভাবে প্রমাণ করবি? প্রমাণ করতে চাই না মাহি, সব তো তোর আমার ইচ্ছাতে হবে না। তুই মুভ কর, জীবনে আমাকে নিয়ে যত ভাববি তত কষ্ট পাবি। আমি সত্যি করে বলছি, আমি রুবাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। এটা তুই আমাকে বোঝ দেওয়ার জন্য বলছিস মাহি? না নিঝুম, সত্যি করেই বলছি। একটা কথা কি জানিস, আমি নিজেও ভাবিনি এত তাড়াতাড়ি আমি রুবাকে নিয়ে চিন্তা করব।
প্রথমে যেটা ছিল ওর প্রতি দায়িত্ব, এখন সেটা দায়িত্বের চেয়ে বেশি কিছু। তুই ভালোবেসে ফেলেছিস মাহি রুবাকে। নিঝুম মিথ্যা বলবো না, আমি রুবাকে নিয়ে ভালো থাকতে শুরু করেছি। এটাই যদি ভালোবাসা হয় তাহলে হয়তো ভালোবাসি। আর রুবা তোকে ভালোবাসে। শিহাব ভাইকে ভুলে গেল। মৃত মানুষকে ভুলে যাওয়া যায় রে, প্রকৃতি ভুলিয়ে দেয়। তা না হলে সন্তান মারা গেল কোনো মা বাঁচতে পারতো না, বাবা মা মারা গেলে কোনো সন্তান বাঁচতে পারতো না। আর আমি রুবাকে ভুলিয়ে দিয়েছি ভাইয়ার অস্তিত্ব। আমার চেয়ে ভালো আর কে জানে ভাইয়াকে। ভাইয়া ছিল শান্ত, ধীর, স্থির, ওর ভালোবাসার প্রকাশ, ওর দায়িত্ববোধ সব ওর মতো। আমি ওর বিপরীত মানুষ। রুবা আমার ভালোবাসার পাগলামো দেখেই ভুলে গেছে ভাইয়াকে। ওই মুহূর্তে রুবার জন্য দরকার ছিল যেমন আমি তেমন ছিলাম। তার মানে তুই রুবার সঙ্গে ভালোবাসার অভিনয় করছিস। তখন কি ছিলে জানি না, কিন্তু আজ রুবাকে আমি ভালোবাসি রে। রুবাকে নিয়েই ভালো থাকতে চাই। আর একটা জিনিস চাই, তোকে ভালো দেখতে চাই নিঝুম। আমি তোর জীবনটা খারাপ করেছি। আমি চাই তুই দয়া করে জীবনটা নিয়ে হেলাফেলা করবি না। প্লিজ নিঝুম, প্লিজ। এভাবে জীবন চলে না রে। নিঝুম কাঁদছে, মায়ের চোখেও পানি। নিঝুম, তুই আজ আমাকে কথা দে, তুই এমন কিছু করবি না যাতে আমার আর তোর জীবন যাদের ঘিরে তারা কষ্ট পাবে। প্লিজ কথা দে নিঝুম, প্লিজ। নিঝুম মাহির হাত ধরলো। জীবনটা একবারই আসে রে, এভাবে এক জায়গায় পড়ে থাকার নাম জীবন না রে। চল নিঝুম উঠি, অনেক সময় হয়েছে। মাহি উঠে দাঁড়ালো। নিঝুম চোখ মুছল। মাহি দরজা খুলে দাঁড়িয়ে আছে। নিঝুম নামছে আগে, সিঁড়ি দিয়ে মাহি পেছনে। হঠাৎ নিঝুমকে জড়িয়ে ধরলো। কিভাবে থাকবো তোকে ভুলে মাহি। মাহি নিঝুমের মাথায় হাত রাখলো। চেষ্টা কর, দেখবি পারছিস। চল মাহি, নামি। ওরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠলো। আমি বাসায় যাব, মাহি বলল। নিঝুম বলল, আমাকে নামিয়ে দিয়ে যা বাসায়। চল। দুজনেই চুপ করে আছে। নিঝুম বলল, রুবা কেমন আছে? ভালো আছে। রুবাকে দেখলেই বোঝা যায় এখন কতটা ভালো আছে। মাহি চুপ করে আছে। আচ্ছা, ও যদি কখনো জানতে পারে তোর আর আমার কথা তখন? নিঝুম বলল, আমি জানি না সেদিন কি হবে, আমি কি করব। রুবা অনেক সেনসিটিভ একটা মেয়ে। নিঝুম বলল, ওর লাইফ ওকে তাই বানিয়েছে। আমি খুব সাবধানে হ্যান্ডেল করি। আমাকে একটু ভয় পায়। তোকে ভয় পাওয়ার কি আছে? হাসলো নিঝুম। আমি যখন অসুস্থ ছিলাম তখন ধমক দিয়ে খাওয়াতাম। হাত ভাঙলো তখন বকা দিছি হয়তো সেজন্য। মাহি, তুই ভালো আছিস তো? আছি ভালো। এখন ঘুরতে ফিরতে ইচ্ছে করে নিঝুম। তাহলেই ভালো। যাওয়ার সময় মাহি নিঝুমকে বলল, থ্যাঙ্কস নিঝুম, আমার কথা শোনার জন্য, আমাকে বোঝার জন্য। নিঝুম হাসলো, ভালো থাকিস। মাহি বাসার দিকে রওনা হলো। আজ অনেক দিন পর খুব নির্ভার লাগছে। ওর বিশ্বাস নিঝুম আর কোনো পাগলামি করবে না। মাহির মোবাইলে মেসেজ আসছে। গাড়ি যখন গুলশান 2 নাম্বার সিগনালে দাঁড়ালো, ইনবক্স চেক করে দেখে যা ভাবছে তাই রুবার মেসেজ। ইচ্ছের আজ পেয়ে গেছে ডানা, উলট পালট সুরের বাহানা। ইচ্ছের আজ নৌকার পাল, ইচ্ছে দুপুর ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে হচ্ছে কোন মধুপুর। মাহির মনটা ভালো হয়ে গেল। রুবা, আমি আসছি। আজকাল বাসায় ফিরতে ইচ্ছে করে। রুবা মাহি ড্রাইভ করছে আর চিন্তা করছে। একটা সময় হঠাৎ এই বাসায় আসার পথটা অনেক কঠিন হয়ে গিয়েছিল। কষ্টের তীব্রতা যখন এত বেশি হয়ে গিয়েছিল তখন হসপিটালে পড়ে থাকতেই ভালো লাগতো। নিজেকে সিগারেটের ধোঁয়াতে উড়িয়ে দিতে ইচ্ছে করতো। আর আজকাল পুরনো সেই স্বাভাবিক বাড়ি আর আমার জীবনে নতুন তুমি রুবা। মাহি
হাসছে একা একা। বাড়ির গেটের কাছে এসে দেখে গেটের সামনে সিটি কর্পোরেশনের লোকজন গর্ত করে কি কাজ করছে। বাড়ি ঢুকানো যাবে না। ওর গাড়ি দেখেই দারোয়ান দৌড়ে গিয়ে কাছে এসে বলল, ভাইয়া আর বেশিক্ষণ লাগবে না, ওদের কাজ মোটামুটি শেষ, গাড়ি বাইরে থাকুক। আশরাফ, গাড়ি ঢুকাবো, আপনি ঢুইকা পড়েন বাসায়। মাহি গাড়ি সাইডে পার্ক করে চাবি দারোয়ানের কাছে দিয়ে বাড়িতে ঢুকলো। তখনও মাহি জানে না তার জন্য ওপরে কি অপেক্ষা করছে। আজ সে অনেক আগেই চলে এসেছে। রুবাকে সারপ্রাইজ দেওয়া যাবে ভাবতে ভাবতে দোতলায় উঠে এলো মাহি। গাড়ির আওয়াজও পায়নি রুবা। প্রতিদিনের মতো ড্রাইনিংয়ের বেসিনে হাত ধুয়ে ফ্রিজে খুলে পানি বের করতো। এই সময় কাজের লোকজন নিজেদেরই ঘরে থাকে। রুবা অবাক হয়ে ওকে দেখে যখন ভাবছে আর বোতল থেকে পানি খাচ্ছে মাহি, হঠাৎ তীব্র চিৎকারের শব্দ হলো ওর কানে। কি ব্যাপার, কার চিৎকার? রুবার গলা না। মাহি দৌড়ে ওর রুমে ঢুকলো। রুবা বলে ডাক দিল। রুমে রুবাকে না পেয়ে ওর মাথা খারাপ হয়ে গেল। ও রুম থেকে বের হয়ে আবার রুবার নাম ধরে ডাকছে। হঠাৎ বাড়ির পেছনের বারান্দায় গলার আওয়াজ শুনে মাহি ওদিকে ছুটে গেল। ওকে দেখে দুই বুয়া থতমত অবস্থা। রুবা কোথায়? কিছু না বলেই দুজন সামনে থেকে ছুটে পালিয়ে গেল। বারান্দায় রুবা দাঁড়িয়ে আছে উল্টো ঘুরে। মাহি দৌড়ে কাছে গেল। কি ব্যাপার তোমার? চিৎকার শুনলাম মনে হয়, বলে রুবার দিকে তাকিয়ে দেখে মাহি রুবার নাকে রক্ত। মাহি চিৎকার দিয়ে উঠল, কি হয়েছে তোমার? আমি পুরো হতভম্ব অবস্থায় ওকে ধরল। রুবা ততক্ষণে ভয়ে জমে গেছে। কিছু না বলে সে মাহির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে রুমের দিকে দৌড় দিল। মাহি, রুবা দাঁড়াও, পেছন পেছন আসছে। রুমে ঢুকেই রুবাকে আটকালো। ঘটনা কি? তাকাও এদিকে। রুবা নাকে রক্ত দেখছি কেন? রুবা কাঁপা কাঁপা গলায় বলল, নাক ফোড়াচ্ছিলাম, প্লিজ প্লিজ বকবা না প্লিজ। মাহি রুবার কথা শুনে নিজের ভাষা হারিয়ে ফেলল। রুবা, তুমি বুয়াদের দিয়ে নাক ফোড়াচ্ছিলে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? ইনফেকশন হবে তো। আমাকে বলতে নাক ফোড়াতে, লাইলি বুয়া পারে ফোড়াতে। রুবা বলল। রুবা একদম চুপ। ধমকে উঠল মাহি, সুই কি সেন্টিলাইজ করা ছিল? জানো না ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে? কথা বলছো না কেন? এই তো বললা। রুবা একদম চুপ। বলেই রুবা কেঁদে দিল। মাহি তাকিয়ে আছে ওর দিকে। রুবা কাঁদতে কাঁদতে ওয়াশরুমে ঢুকলো। মাহি ওর পিছনে এসে দাঁড়ালো। তারপর ওর হাত ধরে টেনে রুমে আনলো। হাত ছাড়ো বলে রুবা হাত ছোটানোর চেষ্টা করে যাচ্ছে। সোফায় বসিয়ে মাহি রুবাকে বলল, আচ্ছা, কয়দিন পর পর এরকম ধামাকা আমাকে না দিলে কি তোমার ভালো লাগে না রুবা? মাহি আফটার সেভ নিয়ে এসে তুলা দিয়ে ওর নাকে ধরলো। সেখানে সুতা বাঁধা রক্ত জমে আছে। আমি তোমার জন্যই নাক ফোড়ালাম, ঠিক আছে? আর সেই তুমি এত বকাঝকা শুরু করলে, বলেই রুবা কেঁদে উঠল। আমি পুরাই তাজ্জব হয়ে বলল, আমি কখন তোমাকে নাক ফোড়াতে বললাম? এবার মাহি হেসে দিল। এত বড় পাগলের সংসার করতে হলে আমাকে বলে হাসছে মাহি। কেন মনে নাই সেদিন এই পায়েলটা দিলে? তখন বলেছিলে রুবা তোমার নাক ফুল পড়লে খুব ভালো লাগবে। ও আচ্ছা, সেই জন্য তুমি আজকে এই কাজ করেছো। রুবা চুপ করে আছে, চোখের পানি মুছছে। মা জানে তুমি তোমাকে না বলে কোনো কাজ করো না। না, সবাইকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। রুবা প্লিজ, এই টাইপের সারপ্রাইজ দিতে যেও না, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে আমাদের। মাহি হাসলো। রুবার পাশে বসে মাহি বলল, আমাকে বা মাকে বললে আমরা পার্লারে নাকি মেশিন দিয়ে নাক ফোড়ায়, সেখানে নিয়ে গিয়ে ফোড়ানোর কথা বলতে পারতাম। এই যে বুয়াকে দিয়ে করালে,
ওর হাতে জাম থাকতে পারে, শুয়ে জাম থাকতে পারে। এখন ইনফেকশন হলে এই সুন্দর নাকের কি হবে? গরম পানি দিয়ে সুই ফুটিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন আর কাঁদতে হবে না বলে মাহি ওর হাত ধরলো। আমাকে এভাবে কেউ বকে না, বিড়বিড় করে বলল রুবা। কাছে টেনে মাহি বলল, আমি তো বকা দেবই যখন এরকম পাগলামি করবে। আচ্ছা সুতা কেন নাকে? নাকফুল কোথায়? নাকফুল নাই। বুয়া বলল, হাজবেন্ডের নাকফুল কিনে দিতে হয়, তাই এটা নিয়ম। দ্যাটস গুড, আমি এক্ষুনি কিনে এনে দিচ্ছি বলে মাহি উঠে দাঁড়ালো। রুবা ওর হাত ধরে বলল, এখন লাগবে না, পরে হলেও হবে। না কেন? আমার জন্য এই কষ্ট তুমি করতে পারলে আমি এক্ষুনি কিনতে যেতে পারি না? কি পাগলামি করছো? হসপিটাল থেকে এসেছো, লাঞ্চও হয়নি তো, তাই না? তোমার সঙ্গে থেকে পাগলামি শিখছি রুবা, হেসে বলল মাহি। তোমার খাবার দিতে বলবো? না, আমি লাঞ্চ করেছি নিজুমের সঙ্গে। ঠিক আছে, চা তো খাবে? না, কিছু খাবো না। তুমি এদিকে এসো দেখি, নাকের কি অবস্থা? সত্যি করে বলো, ব্যথা হচ্ছে কি না? অল্প ব্যথা হচ্ছে। সাফিয়া বেগম দরজায় নক করছেন। মা এসো ভেতরে। তিনি ঘরে ঢুকে বললেন, কি অবস্থা দেখি রুবা? কত বড় পাগলের সঙ্গে বিয়ে দিয়েছো মা আমাকে, দেখো। রুবা, তুমি নাক ফোড়াতে চাও, আমাকে বলতে, আমি পার্লারে নিয়ে যেতাম। মা তোমার। রুবা সারপ্রাইজ দিতে চাইছে সবাইকে। আমরা এখন সারপ্রাইজের পরিবর্তে 1000 ভোল্টের শকে আছি। মা দেখেনও বলেছিল নাকফুল পড়লে ভালো লাগবে। এখন আমার সঙ্গে কি ব্যবহার করছে দেখেন। আমি কি বলেছিলাম বুয়াকে দিয়ে এই কাজ করতে? আরো ভালো কথা, ওই 2 সার্জিক্যাল স্পেশালিস্ট কোথায় মা? মাহি, ওরা তোমার ভয়ে অস্থির হয়ে আছে। আমি বলছি রুবার ছেলে মানুষের সঙ্গে তাল না মিলাতে। এখন তুমি দেখো ওর নাকে সব ঠিক আছে কিনা। দেখো মা, একটা সুতা লাগিয়ে রেখেছে। মাহি বলল, আমি নাকফুল এনে দিচ্ছি বললেন সাফিয়া বেগম। মা, আমি কিনে দিচ্ছি, তুমি অস্থির হয়েও না, মাহি বলল। রুবা ওয়াশরুমে ঢুকলো। মাহি মাকে বলল, মা, ও রুবা কি আগেও এমন ছেলে মানুষই করতো? না মাহি, এই রুবাকে দেখে আমি অবাক হচ্ছি। সারাদিন বাসায় কি যে ছুটে বেড়ায়। সাফিয়া বেগম বললেন, আমার কিন্তু মা ভালোই লাগে ওর চঞ্চলতাটা, মনে হয় বাসার একটা প্রাণ আছে। আমারও মাহি। চা খাবে তুমি মাহি? দিতে পারো, আমি রেডি করতে বলি। তোমার বাবা আবার বাইরে যাবে একটু। কোথায় মা? আমি জিজ্ঞেস করি নাই, এখন করব গিয়ে। মা উঠে গেল। মা যাওয়ার পর মাহি নিয়াজকে কল দিল। নিয়াজ, মাহি বলছি। হ্যাঁ, আমিও ফোন দিছিলাম তোকে। কোথায় বসবি? মাহি, তুই সিক্রেট রেসিপিতে চলে আয়, তোর বাসার কাছেই, 8টার দিকে আসছে। মাহি বলল, ঠিক আছে, দেখা হচ্ছে মাহি। মাহি বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। রুবা, কোথায় তুমি? রুবা ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। এত অবেলায় গোসল করলে যে রুবা? আজ দুপুরে করিনি। রুবা বলল, চুল শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। তার আগে এদিকে এসো। রুবা টাওয়ালে চুল মুছতে মুছতে মাহির কাছে এলো। মাহি উঠে বসে ওর হাত দুটো ধরলো। সরি রুবা, তোমাকে ধমক দিছি, তুমি এরকম আর কাজ করবে না বলো। রুবা বলল, ঠিক আছে, এখন বসো এখানে, দেখি তো নাকের অবস্থা। মাহি রুবার নাক দেখে বলল, রাতে ওষুধ খেতে হবে, আমি বাইরে যাব একটু পর, ওষুধ নিয়ে আসবো আসার সময়। তুমি সত্যিই খুব কষ্ট পেয়েছো আমার কথায়? রুবা বলল, তখন পেয়েছিলাম, এখন কষ্ট কমেছে বলে মাহি হাসলো। কমেছে। তোমার কেমন নাকফুল পছন্দ? একটা হলেই হলো। না, তারপরেও তোমার পছন্দ অনুযায়ী একটা হলেই হবে। রুবা বলল,
ঠিক আছে। মাহি বলল, তোমার গা থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। রুবা হাসলো। দরজায় নক করার শব্দ হচ্ছে। মাহি বলল, আচ্ছা, এদের কি সমস্যা বলো তো? আমি একটু তোমার কাছে বসলেই ওরা দরজায় নক করা শুরু করে। রুবা হো হো করে হেসে দিল। না সিরিয়াসলি রুবা। কে? ভাইজান, চা খাইতে ডাকে আম্মা। যা আসছি। চলো মা ডাকে। রুবা বলল, সিরিয়াসলি ব্যাপারটা খেয়াল করেছি রুবা। আমি প্রমাণ করে দিব দেখো। নেক্সট টাইমও এমন হবে। রুবা হাসছে। সবাই মিলে চা খাওয়া শেষ করলো। মাহি রুবাকে ডেকে বলল, আমি একটু বাইরে যাব। ওই দিন দেখা হলো না তোমার সঙ্গে, আমার ফ্রেন্ড নিয়াজের, ওর সঙ্গে দেখা করতে। রুবা বলল, ঠিক আছে, তুমি মার সাথে গল্প করো, বেশি সময় লাগবে না। মাহি রেস্টুরেন্টে ঢুকতেই নিয়াজ এগিয়ে এলো। হাত বাড়িয়ে মাহি বলল, আর কেউ আসবে? না, আমি তোর সঙ্গে কথা বলতে চাইছিলাম। নিয়াজ বলল। মাহি বলল, এনিথিং সিরিয়াস? নিয়াজ বলল, আয় আগে বসি। দুজন একটা কর্নারে গিয়ে বসলো। কফি অর্ডার করলো নিয়াজ। হ্যাঁ, তারপর বল। নিয়াজ, কবে যাচ্ছিস অস্ট্রেলিয়া? যাচ্ছি মাহি, সব অলমোস্ট রেডি। তোর খবর কি? কেমন চলছে লাইফ? মাহি বলল, ভালো। নিয়াজ একটু অন্যমনস্ক হলো। মাহি ওর দিকে তাকিয়ে বলল, নিয়াজ, কোনো সমস্যা? আমার মনে হচ্ছে তুই কিছু বলতে চাইছিস, কিন্তু তোর খুব আনইজি লাগছে। মাহি, সত্যি খুব আনইজি লাগছে রে। কি ব্যাপার নিয়াজ? মাহি, তোর বিয়েটা নিঝুমের সঙ্গে কেন হলো না? না মানে আমি কিছু শুনেছি যে তুই তোর ভাই মারা যাওয়ার পর ভাবিকে বিয়ে করছিস। নিয়াজ, ঠিক শুনেছিস। এবং এই জন্য নিঝুমের সঙ্গে আমার সম্পর্কটা ব্রেকআপ হয়েছে। আমি এই বিষয়টা জানতে চাইছি। কারণ কি নিয়াজ? আমার লাইফ নিয়ে তোর ইন্টারেস্ট কেন? কারণ নিঝুম? মানে বুঝলাম না। মাহি বলল, আমি নিঝুমকে একটা সময় খুব পছন্দ করতাম। সবটাই তুই জানিস মাহি। নিঝুম আর তোর রিলেশন হলো, আমি নিঝুমকে কখনো ডিস্টার্ব করিনি। আমি জানি নিয়াজ, আমার ভাই মারা যাবার পর আমার মায়ের ইচ্ছাতেই আমাকে বিয়ে করতে হয়। নাও আই অ্যাম হ্যাপি উইথ মাই ওয়াইফ। নিঝুম প্রথম দিকে অনেক আপসেট ছিল, বাট নাও শি ইজ ওকে। যেহেতু ও আমার ফার্স্ট কাজিন, তাই আমার বাসার অবস্থা সে দেখেছে। কেন কোনো অবস্থার প্রেক্ষিতে আমি এই ডিসিশন নিয়েছিলাম। মাহি, আমি তোর কাছে কিছু গোপন করব না। আমি নিঝুমকে ভুলতে পারিনি। আমি তোদের মাঝে পড়তে চাইনি তখন, কিন্তু আজ যখন তোদের রিলেশনটা নেই, আমি নিঝুমকে নিয়ে আমার মনের ভেতরের অনুভূতিটাকে আটকে রাখতে পারছি না। নিয়াজ বলল। মাহি হাসলো। মাহি, আমি নিঝুমকে বিয়ে করতে চাই। মাহি হেসে বলল, ভালো তো, আমিও চাই নিঝুম মুভ অন করুক লাইফে। কিন্তু এটা আমাকে কেন বলছিস নিয়াজ? এই কথা তোর নিঝুমকে বলা উচিত। মাহি, আমি জানি আসলে তোর সঙ্গে ওর রিলেশনটা, আর তোরা কাজিন সব মিলিয়ে আমার মনে হলো আগে তোর সঙ্গে কথা বলা উচিত। লোক নিয়াজ, আমি বিয়ের ডিসিশন নেওয়ার সঙ্গে সঙ্গে নিঝুমের সঙ্গে আত্মীয়র রিলেশন ছাড়া আর কোনো রিলেশন রাখার চেষ্টা করিনি। এমনও হয়েছে আমি ভালো করে দুটো কথাও বলিনি। শুধু যে নিঝুমের জন্য তা না, আমি আমার ম্যারিড লাইফের জন্যেও দূরত্বটা তৈরি করেছি। আমার বন্ধু বান্ধবরা জানলেও আমাদের ফ্যামিলির কেউ কিন্তু কোনোদিন আমাদের ব্যাপারে কিছু জানে না। মাহি, আমার কি করা উচিত বলতো? যদি সিরিয়াস থাকিস ওর ব্যাপারে, তাহলে আগে ওর সঙ্গেই কথা বলা উচিত। মাহি বলল, তুই হেল্প কর প্লিজ। অসম্ভব। আমি বললে যাও তোর কথা শুনতো নিঝুম। আমি এটার মধ্যে থাকলে কোনো পজিটিভ কিছু হওয়ার চান্স নাই। তুই নিঝুমকে
আমার যে বেশি জানিস মাহি, সেজন্যই বলছি। নিয়াজ, তুই ওর সঙ্গে সরাসরি কথা বল। আর একটা বিষয়, তোকে ধৈর্য রাখতে হবে। কয়দিন আগেই সে একটা বড় আঘাত পেয়ে উঠেছে নিয়াজ। আমি ওর ছোটবেলা থেকেই মনের ভেতরে ছিলাম। যদিও সম্পর্ক 3 বছরের ছিল, ও তো মনে মনে আমাকে তখন থেকেই ভেবেছে। তাই খুব তাড়াতাড়ি ও তোর প্রতি মনোযোগ দেবে না। তাই বলছি, যদি সত্যিই তুই ওকে ভালোবাসিস, তাহলে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। নিয়াজ বলল, মাহি আমি সিরিয়াস। দুজনে আরও কিছুক্ষণ গল্প করে উঠে পড়ল। রাস্তায় বের হয়ে মাহি নিয়াজকে বলল, আমি একটা কথা শুধু বলবো। নিঝুম খুব ভালো একটা মেয়ে। তুই যদি সিরিয়াসলি ওকে ভালোবাসিস, তাহলেই ওকে নিয়ে চিন্তা কর নিয়াজ। দুজনে সিগারেট জ্বালালো। সামনে ওর বোনের বিয়ে, তারপর খালামণি খালো নিঝুমের বিয়ের জন্য চিন্তা শুরু করবে। আমার ফ্যামিলি তো পাগল করে দিচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার আগেই বিয়েটা করে ফেলতে। আমি শুধু সময় নিচ্ছি, নিয়াজ বলল। মাহি নিয়াজের কাছ থেকে বিদায় নিয়ে চশমার দোকানে এলো। চশমার ফ্রেম সিলেকশন করে অর্ডার দিল। আধা ঘন্টা অপেক্ষা করতে বলল চশমার জন্য। সেই ফাঁকে মাহি ডায়মন্ড ওয়ার্ল্ডে ঢুকলো। মাহি ঢোকার সঙ্গে সঙ্গে একজন কাছে এসে গুড ইভিনিং বলল। তার কাছে এসে বলল, নোজপিন নিতে চায়। সেই লোকটা একটা সেলস গার্লসের কাছে এসে বলল, স্যারকে নোজপিন দেখাও। মাহি নোজপিন দেখছে আর চিন্তা করছে কোনটাতে ভালো লাগবে রুবাকে। মেয়েটি হেসে বলল, স্যার যদি কিছু মনে না করেন তাহলে কি বলবেন, এটা কি আন্টির জন্য নাকি ইয়ং কারো জন্য? আমি সেই হিসেবে আপনাকে দেখাতে পারবো যে আমার ওয়াইফের জন্য। হেসে বলল মাহি। মেয়েটি বলল, স্যার যদি বাজেট ম্যাটার না করে তাহলে কিছু দেখাবো সেরকম। আপনি সলিটারির ভেতরে দেখান। জি স্যার। এবার মেয়েটি খুব সুন্দর কিছু কালেকশন বের করলো। সেখান থেকে মাহি 50 সেন্ট এর উপরে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর নাকফুল পছন্দ করলো। মেয়েটি হেসে বলল, স্যার এটা খুব সুন্দর, যে পরবে খুব সুন্দর লাগবে এবং এক্সপেন্সিভও। মাহি মনে মনে বলল, আমার কাছে যাকে দিব এর চেয়েও বেশি এক্সপেন্সিভ। নোজপিন নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে বের হয়ে আবার চশমার দোকানে ঢুকলো মাহি। নিজের চোখে চশমা দেখে তার সত্যিই মনে হচ্ছে বুড়ো বুড়ো লাগছে না তো। বাসায় ফেরার সময় রোবার জন্য ওষুধ কিনলো। ড্রাইভ করছে আর চিন্তা করছে, আজ নিঝুমকে বোঝাতে পেরেই শান্তি লাগছে। ওর ঠিক হওয়াটা খুব জরুরি। নিয়াজকে নিঝুম আদৌ পাত্তা দিবে কিনা শিওর না, কিন্তু এতদিন পরেও নিয়াজ নিঝুমকে এখনো ভালোবাসে জেনে ভালোই লাগলে। আসলে ভালোবাসা ব্যাপারটা অদ্ভুত একটা জিনিস। কিভাবে কখন একজনকে কাবু করে ফেলে ঠিক নেই। সেও ঠিক কখনো ভেবেছিল বিয়ে করলেই সে রুবাকে ভালোবাসতে পারবে, শুধু দায়িত্ব পালন করতে যে পারলেই হবে ভেবেছিল। কিন্তু আজ রুবার জন্য, ওর পাগলামিগুলোর জন্য কি প্রচণ্ড ভালোবাসা অনুভব করে। কি এক মুগ্ধতা রুবাকে ঘিরে থাকে। ও কাছাকাছি থাকলে ওর ভালো লাগে। ওর গায়ের ঘ্রাণটাতে নেশা ধরে যায়। ওর চকচকে মায়াভরা চোখ দুটোতে সারাক্ষণ দেখতে ইচ্ছা করে। হাসছে একা একা মাহি। রুবা তুমি একবার কাছে এসে দেখো আমার ভেতরে তোমার জন্য কতটা ভালোবাসা, কতটা পাগলামো অপেক্ষা করছে। আমি আমার সব নিয়ে তোমার মনে হারিয়ে যেতে চাই। মাহি গাড়ি পার্ক করে উপরে উঠে এলো। সিঁড়ি থেকেই মা আর রুবার কথা শোনা যাচ্ছে। মাহি ডাইনিংয়ে গিয়ে ঢুকলো। এই তো মাহি চলে এসেছে। রুবা এক্ষুনি ফোন দিচ্ছিল তোমাকে। রুবা, কি অবস্থা তোমাদের? বাবা ফিরেছে? রুবা তুমি
ডিনার দিতে বলো ওদের। বলছি। মা বলে রুবা উঠে গেল। আমি ডিনার করতে পারবো না। কফি খেলাম, পেট ভরা লাগছে। মাহি বলল। রুবা বলল, কিছুই খাবে না? না প্লিজ। রুবা রান্নাঘরে চলে গেল। সাফিয়া বেগম বললেন, মাহি, সারাদিনে একটা সময় রুবার সঙ্গে খাওয়া উচিত। তোমার বাবা কিন্তু হাজার ব্যস্ত থাকলেও আমার সঙ্গে এই নিয়মটা ফলো করতো। সরি মা, নেক্সট আর এমন হবে না। সরি আমাকে না, রুবাকে বলো। মাহি উঠে রান্নাঘরে গেল। রুবা, তুমি? সরি, তুমি অপেক্ষা করছিলে। বিশ্বাস করো, আমার পেট ভরা লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে না। আরে না, তুমি মন ছোট করো না। আমি মা বাবার সঙ্গে খেয়ে নিচ্ছি। সরি। যাও তো, রান্নাঘর থেকে বের হও। সবাই যতক্ষণ খাওয়া দাওয়া করলো, মাহি ডাইনিংয়ে বসে গল্প করলো। খাওয়া শেষ হলে রুবা আর তার শ্বশুরের জন্য লেবু চা বানাতে যাচ্ছে, তখন মাহি বলল, আমি রুমে যাচ্ছি, তুমি এসো। রুবা প্রতিদিন রাতে তার শ্বশুরের জন্য ডিনারের পর লেবু চা করে দেয়, আগেও দিত। মাঝখানে শিহাব যাওয়ার পর দুজনের জীবনই উলটপালট হয়ে গেল। এখন আবার সেই আগের রুবা তার শ্বশুরের জন্য চা দেয়। তিনি হাসি মুখে হাত বাড়িয়ে চা নেন। জীবন হয়তো এমনই। চা দিয়ে রুবার শাশুড়ি রিয়ার বিয়ের প্রস্তুতি নিয়ে গল্প করতে, রুবা তাই শুনছে। মাহি ওকে মেসেঞ্জারে নক করছে। কোথায়? রুবা লিখল, আসছি, অপেক্ষা করো। মাহি বলল, জলদি। রুবা বলল, অপেক্ষা। মাহি তারপর খুব সুন্দর করে একটা মেসেজ দিল, আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত পুড়িয়েছি। তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। কিসমতে বানানো তোর রেখায় আমার ভুল করে কাটাকুটি খেলায় তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়। রুবার গা কাঁপছে ওর মেসেজ পড়ে, আবার হাসিও পাচ্ছে। সাফিয়া বেগম বললেন, যাও রুবা, নাকের জন্য ওষুধ খেয়ে নিও। আজ রাতে নাকে ব্যথা হতে পারে কিন্তু। রুবা ভীরু পায়ে রুমের দিকে আসছে। কেমন জানি একটা অন্যরকম ভালো লাগায় সে হারিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে দেখে মাহি কি জানি পড়ছে, ওর চোখে চশমা। রুবাকে দেখে মাহি বলল, আমার নিউ লুক সুন্দর লাগছে। সিরিয়াসলি? মাহি বলল, সত্যি। বুড়ো মানুষ লাগছে না তো? মোটেও না, অনেক হ্যান্ডসাম লাগছে। রুবা চোখে মুখে পানি দিয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম লাগাচ্ছে। মাহি ওর সামনে নোজপিন এর বক্সটা দিল। কি এটা? খুলে দেখো। নোজপিন। খুলে রুবা বলল, দারুণ তো, তোমার পছন্দ হয়েছে? কি সুন্দর চকচক করছে, পরিয়ে দেই। মাহি বলল, ঠিক আছে দাঁড়াও, কাঁচি নিয়ে আসি। রুবা বলল, কাঁচি দিয়ে কি হবে? সুতাটা কাটতে হবে না? রুবা মাহির পড়ার টেবিলের ড্রয়ার খুলে কাঁচি বের করলো। মাহি বলল, আগে হাত এবং নোজপিন দুটোই স্টেরিলাইজড করতে হবে। নোজপিন কি গরম পানিতে ফুটাতে হবে? রুবা অবাক হয়ে বলল, আরে বোকা, হ্যান্ড বার দিয়ে মুছে নিচ্ছি। রুবা বিছানায় বসলো। মাহি কাঁচি দিয়ে নাকের সুতা কাটলো। ব্যথা দিও না প্লিজ। কথা না রুবা, চুপ করো। বুয়া বলেছে আজকে নোজপিন পড়লে কষ্ট কম হবে, কালকে নাক কিছুটা ফুলে যাবে। মাহি বলল, ইস, তোমার বুয়ারা তো অনেক বড় ডাক্তার, ওরা রান্না করে খাওয়া তো বলেই ডাক্তার হতে পারলাম, আজ বুঝতে পারছি রুবা। রুবা হাসলো। সুতা কেটে টান দিতেই রুবা উ উ উ শুরু করলো। এবার মাহি ওই ফটোতে নোজপিন ঢুকিয়ে দিল। রুবা ওর হাত খামচে ধরলো ব্যথায়। পুশ লাগানোর সময় অনেক ব্যথা পেল রুবা।
ওর বন্ধ চোখ বেয়ে পানি পড়ছে। মাহি রুবার নিঃশ্বাসের দূরত্ব থেকে মুগ্ধ হয়ে রুবাকে দেখছে। রুবার সুন্দর নাকের পাটা আর ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। মাহি হাত দিয়ে ওর গাল ধরে ফু দিচ্ছে নাকে। ওর খুব ইচ্ছে করছে রুবার চোখের পানিটা ওর ঠোঁট দিয়ে শুষে নিতে, ওর কাপা ঠোঁট দুটোতে তার ঠোঁট ছুঁয়ে দিতে। দরজায় নক করার শব্দ হলো তখনই। মাহি বলল, কে? ভাইজান আপনার ল্যাপটপ খাওয়ার ঘরে আছিল, আম্মা পাঠাইছে। আমি বলেছিলাম না রুবা, আমি তোমার কাছে এলেই এরা কেউ না কেউ আসবেই। রুবা বিছানায় গড়াগড়ি দিয়ে হাসছে। মাহি বলল, শালার কিসমত। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।